উইকলি ট্রাভেলে স্বাগতম। গত পর্বে আমরা সিলভার ক্যাসেল ও ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে ঘুরেছি। এখন আমাদের নেক্সট গন্তব্য 200 কোটি টাকা বাজেটের মসজিদ, যার নাম মদিনা মসজিদ। সঙ্গেই থাকুন। আমি যেহেতু ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট থেকে যাচ্ছি, তাই আমি এখান থেকে বের হয়ে বাম দিকে বা উত্তর দিকে হেঁটে যাব। আপনারা এই রাস্তা দিয়ে মোটেই যাবেন না। একে তো মাটির রাস্তা, বৃষ্টি হলে শেষ, এরপর অনেকখানি হেঁটে যেতে হবে। আপনারা অন্য রাস্তা দিয়ে যাবেন, যেখান দিয়ে আমি ব্যাক করব। ভিডিওতে আমি বলে দেব কোন দিক দিয়ে আমি ব্যাক করব এবং আপনি কোন দিক দিয়ে আসবেন। প্রায় 400 মিটার হেঁটে রাস্তা দুই দিকে গিয়েছে। আমরা ডান দিকে যাব। ডান দিকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে গেলেই আপনি পাকা রাস্তা পাবেন। ডান দিকে জেলখানা ঘাট থেকে অটো এসে বামে যাবে জয়বাংলা মোড়। আমরা জয়বাংলা মোড় যাব। ভাড়া জনপ্রতি 20 টাকা। এই হলো জয়বাংলা মোড়। আমরা এখান থেকে অটোতে যাব চরখড়িচা মসজিদ। লোকালরা একে বলে খৈরচা মসজিদ। ভাড়া জনপ্রতি 15 টাকা। আমি চলে এসেছি 200 কোটি টাকা বাজেটের মসজিদ, যার নাম মদিনা মসজিদ। মসজিদটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন গুলশান আজাদ মসজিদের খতিব ও বাংলাদেশের কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান। 2011 সালে তিনি তার নিজ বাড়িতে এই মসজিদ নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজ শেষ না হলেও 2017 সালের 3রা মার্চ শুক্রবার জুম্মা নামাজের মাধ্যমে এর উদ্বোধন হয়। বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গম্বুজের এই মসজিদ নির্মাণ খরচ ধরা হয়েছে 200 কোটি টাকা। ইলেকট্রিক গম্বুজ ছাড়া আরও আছে 8টি গম্বুজ, 2টি 160 ফুট উঁচু মিনার। জানা যায় যে 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হতে এর বাজেট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রবেশমুখের স্তম্ভগুলোতে লাগানো হয়েছে মিরর টাইলস। প্রশস্ত 4টি সিঁড়ি দিয়ে সহজেই ওঠানামা করতে পারেন মুসল্লিরা। মসজিদে প্রবেশের জন্য রয়েছে ছোট বড় 6টি কাঠের দরজা। সেগুন কাঠের দরজায় কারুকাজ করা হয়েছে। দুই পাশে রয়েছে স্বচ্ছ কাচের দেয়াল। মসজিদের মেঝে সহ ভেতরের অংশে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। রয়েছে ঝাড়বাতি। 4 তলা বিশিষ্ট মসজিদটির নিচতলায় কাতারের সংখ্যা 17, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় কাতারের সংখ্যা 20। প্রতি কাতারে নামাজ আদায় করতে পারেন 110 জন মুসল্লি। নিচতলায় বাইরের বারান্দায় রয়েছে আরও 3টি কাতার।
মসজিদের মাঝখানে বড় আকৃতির গম্বুজটি বৈদ্যুতিক সুইচের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরে যায়, আবার একই জায়গায় ফিরে আসে। গম্বুজটি সরে গেলেই ভেতর থেকে দেখা যায় খোলা আকাশ। এটি বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গম্বুজের মসজিদ। মসজিদ থেকে বের হয়ে সরাসরি জয়বাংলা মোড়ের অটো না পেলে জনপ্রতি 5 টাকা দিয়ে আসতে হবে চরখড়িচা বাজার। এরপর অন্য অটোতে যেতে হবে জয়বাংলা মোড়, ভাড়া জনপ্রতি 10 টাকা। এখান থেকে দক্ষিণের রাস্তা ধরে যেতে হবে কাচারিঘাট, ভাড়া জনপ্রতি 20 টাকা। কাচারিঘাট এসে আপনাকে এখানে নামিয়ে দিবে। ডান দিকের ওই নিচ দিয়ে হেঁটে যেতে হবে ঘাটে। আমরা অটোতে এই পশ্চিম দিক দিয়ে এসেছি, আর ওই পূর্ব দিকটা দেখে রাখুন। ওই দিক দিয়ে অল্প হেঁটে গেলে একটা সূর্যমুখী বাগান আছে, যদিও এখন নেই, থাকলে আপনাদের দেখাতাম। শীতের সময় গাছ লাগানো হয় এবং ফেব্রুয়ারিতে বাগানে সূর্যমুখী ফুল ফোটে। কেউ যদি ফেব্রুয়ারিতে এই রাস্তা দিয়ে যান তাহলে অবশ্যই ঘুরে আসবেন সূর্যমুখী বাগান থেকে, সূর্যমুখী ফুলের সাথে সেলফির জন্য। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। নৌকা পার হয়ে একটু সামনে হেঁটে আমরা চলে এলাম কাচারিঘাট মোড়। এখান থেকে পূর্ব দিকে একটু হেঁটে যাব। কাচারিঘাট মোড় থেকে আমরা আসলাম 0 পয়েন্ট। এখান থেকে অটো করে যাব ব্রিজ, জনপ্রতি 5 টাকা। ব্রিজ মোড় এসে আমরা পাশেই দেখব ওয়ার মেমোরিয়াল, যদিও অযত্নে পড়ে আছে এখন। 10ই ডিসেম্বর ময়মনসিংহের জনগণের জন্য একটি স্মরণীয় দিন, কারণ 1971 সালের এই দিনেই জেলাটি পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর কাছ থেকে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। 1971 সালের 17ই এপ্রিল টাঙ্গাইলের কালীহাতিতে পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ সংগঠিত হয় এবং এটি 5 দিন ধরে চলে। 22শে এপ্রিল পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় তাদের শক্ত ঘাঁটি গড়ে তোলে। 1971 সালের মে থেকে নভেম্বরের মধ্যে জেলার বিভিন্ন স্থানে এবং আশেপাশের এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি দখলদার বাহিনীর তীব্র লড়াই হয়, যেখানে উভয় পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। 7ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা হালুয়াঘাট দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত করে এবং 8ই ডিসেম্বর ফুলপুর ও ভালুকা উপজেলা মুক্ত করে। এরপর গৌরীপুর, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ এবং তারাকান্দা এলাকা মুক্ত হয়, যেখানে বীর মুক্তিযোদ্ধারা জেলার দখলকৃত স্থান থেকে শত্রুদের পিছু হটতে বাধ্য করে। 10ই ডিসেম্বর অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দখলদার বাহিনীকে তাড়িয়ে শহরে প্রবেশ করে। জেলার অনেক মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী মানুষ মাতৃভূমির স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের স্মৃতিকে জীবন্ত করে রাখার জন্য 2000 সালে শহরের ব্রহ্মপুত্র নদের তীরে
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নামে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল এবং এটি কাল বিবর্তনে অবহেলিত হয়ে পড়ে আছে। এখন আমাদের নেক্সট পয়েন্ট অন্নভুবন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। ব্রিজ দিয়ে আমরা ওই পারে যাব, জনপ্রতি 10 টাকা নিবে ওই পার যেতে। আমরা এই দিক দিয়ে ব্রিজ পার হয়েছি। এখন প্রথম ডান দিকে রাস্তা দিয়ে ভেতরে যাব, অটো ভাড়া নিবে 20 টাকা। মাটির রাস্তা এবং ভাঙা। আমরা চলে এসেছি অন্নভুবন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। গেটটি খুব সুন্দর করেছে। এর অপোজিটেই ব্রহ্মপুত্র নদ। এখান দিয়ে একটি পারাপারের ব্যবস্থা থাকলে ভালো হতো, তবে যেদিক দিয়ে এসেছি ওই দিকে একটু এগিয়ে গেলেই একটি ঘাট আছে। চলুন ভেতরে যাওয়া যাক। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা, তবে এই টিকিট প্রাইসের সাথে কোনো খাবার এক্সচেঞ্জ নেই। প্রথমে দেখা যাচ্ছে একটি মাঠ, চারপাশে ফুলের গাছ, সোজা একটি রাস্তা। এই দিকে শেষে মূলত স্টাফদের থাকার জায়গা। আমরা পরে যাব, প্রথমে ডান দিক দিয়ে শুরু করি। এটা হলো রিসিপশন। এটা অফিস। দোতলায় ওঠার জন্য আছে স্পাইরাল সিঁড়ি। ডান পাশে বাচ্চাদের খেলার স্পেস। এই রিসোর্টে বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে। দুই পাশে বাচ্চাদের বেশ কিছু রাইড আছে। বাম পাশে এটা হলো ডাইনিং হল। পিকনিকে আসলে এমন বড় ডাইনিং হলের প্রয়োজন হয়। ডাইনিংয়ের এই পাশে জুস কর্নার। ডাইনিং হল পরে দেখব। সামনে মাঠটি দেখুন কি সুন্দর গুছানো। ডান পাশে থাকার ব্যবস্থা। এগুলো প্রায় 7,000 টাকার মতো পড়বে পার নাইট। এটা আরো একটি কটেজ। বাম পাশে বাচ্চাদের আরো অনেক খেলার রাইড রয়েছে।
এখানে সুন্দর বসার ব্যবস্থা। এখানে ডান পাশে খাবার ব্যবস্থা করা হয়েছে, তবে আড্ডাও দিতে পারবেন। ডান পাশে ভেতরে একটি নিরিবিলি আড্ডা দেওয়ার চমৎকার পরিবেশ। খাঁচায় আছে কবুতর, আর এইদিকে টয়লেট। এইদিকে কিছু রুম আছে, এর ভাড়া 4000 টাকা করে পড়ে। এবার আমরা ডাইনিং হলের দিকে যাই। এর আগে ডান দিকে একটু যাই, এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইড আছে। এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে, মাথাটা যদিও গাছের ভেতর চলে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমরা ডাইনিং এর দিকেই যাই। বেশ বড় ডাইনিং, পিকনিকের জন্য বেশ ভালোই হবে। সামনের মাঠটি চারপাশে ওয়াকওয়ে এবং ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো।
শুরুতে এই রোড দিয়ে যাওয়া বাকি ছিল, চলুন একটু হেঁটে আসি। এখানে একটা ব্যাডমিন্টন গ্রাউন্ড দেখা যাচ্ছে। আমরা আপনাদের পিকনিক স্পট পুরো ঘুরে দেখালাম। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এখান থেকে আমরা বের হব। আপনি চাইলে ব্রিজ হয়ে যেতে পারেন, অথবা পিকনিক স্পটের সামনেই একটি ঘাট আছে, সেখান দিয়ে পার হতে পারেন। আমি ঘাট দিয়েই পার হব এই দুর্বিষহ রাস্তা দিয়ে যাওয়ার চাইতে। আর এদিকে সোজা স্টাফরা থাকে, আর ডান দিকে গেলে আমরা যেখানে রুমগুলো দেখেছিলাম সেখানে যাওয়ার রাস্তা। আমি ঘাট পার হয়ে আসলাম। ওই যে দেখেন রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর এরপরেই শম্ভুগঞ্জ ব্রিজ, যেখান দিয়ে আমরা পার হয়ে এসেছিলাম। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, তাই অন্ধকার হয়ে যাচ্ছে। কাছেই কৃষি বিশ্ববিদ্যালয়, যা আমাদের নেক্সট পয়েন্ট। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আর আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট পর্বে। ঘুরবো ময়মনসিংহের চেনা অচেনা আরও অনেক টুরিস্ট স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন।